হেমন্তের বৃষ্টি নেমেছে, ছাঁট এসে লাগছে মুখে। শীষের মতো কালো জলে ভারী নিচু মেঘের স্তর গুঁড়ি মেরে এগিয়ে আসছে মাটির বুকের ওপর দিয়ে। হেমন্তের এই শেষের দিনগুলি এসে অরণ্য প্রহরীদের নিষ্পত্র করে দিয়েছে। প্রাচীন হর্নবিন গাছগুলোকে কেমন যেন শীর্ণ আর দুর্বল দেখাচ্ছে। তাদের বলি রেখাঙ্কিত গুড়িগুলো বাদামি শ্যাওলায় ঢেকে গেছে। নির্মম হেমন্ত তাদের শ্যামল শোভাময় পত্রচ্ছদ কেড়ে নিয়েছে। গাছগুলো দাঁড়িয়ে আছে নগ্ন আর অসহায়। স্টেশনের ছোট বাড়িটা যেন বনের নির্জনতার মধ্যে হারিয়ে গেছে। স্টেশনের মালতোলার পাথুরে প্ল্যাটফর্মটা থেকে সদ্য কেটে তোলা মাটি দিয়ে তৈরি উঁচু একফালি ঢিবি পথ চলে গেছে বনের দিকে। এই ঢিবি পথটার চারধারে পিঁপড়ের মতো মানুষের ভিড়। পায়ের নিচে বিশ্রীভাবে আটকে যাচ্ছে চটচটে কাদা। ঢিবিটার পাড় ঘেঁষে মানুষগুলো প্রচণ্ড বেগে খুঁড়ে চলেছে, আর পাথরের সঙ্গে ঠুকে গিয়ে গাইতি বেলচার আওয়াজ উঠছে। সরু চালুনির ফাঁক দিয়ে জল ঝরে পড়ার মতো বৃষ্টি নেমেছে। হিমশীতল জলের ফোঁটা মানুষগুলোর পোশাক ভেদ করে গায়ে এসে লাগছে। বৃষ্টিতে তাদের এত পরিশ্রমের ফল ধুয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। মাটিটা কাদা হয়ে গড়িয়ে পড়ছে ঢিবির ঢালু বেয়ে। সর্বাঙ্গ ভিজে গিয়ে তাদের পোশাকগুলো কনকনে ঠান্ডা আর নেতার মতো হয়ে গেছে। তাই নিয়েই মানুষগুলো অন্ধকার নেমে আসার পরেও অনেকক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে, আর রোজ একটু একটু করে মাটির ঢিবির এই উঁচু ফালিটা এগিয়ে চলেছে বনের ভেতর দিকে। আগে যেটা একটা পাকা বাড়ি ছিল, তারই কুৎসিত কঙ্কালটা দাঁড়িয়ে আছে স্টেশন থেকে অনেক দূরে। টেনে হিঁচড়ে কিংবা খুঁড়ে তুলে যা কিছু বয়ে নিয়ে যাওয়া সম্ভব বাড়িটার থেকে সে সবই নিয়ে গেছে লুটেরার দল। দরজা জানালার জায়গাগুলো হাঁ করা গর্ত। এককালে যেখানে উনুনের পাল্লা ছিল, এখন সেখানে কালো অন্ধকার। ভাঙাচোরা ছাদটার গর্তগুলোর ফাঁকে বর্গাগুলো দেখাচ্ছে কঙ্কালের পাঁজরার মতো। রাত্রে 400 লোক এই মেঝের ওপর তাদের জলে ভেজা কাদা লেপা পোশাকে শুয়ে থাকে। দরজার কাছে যখন তারা জামা কাপড়গুলো নিংড়ে নেয়, তখন তার থেকে কাদাতে জল ছুঁয়ে পড়ে। বৃষ্টির উদ্দেশ্যে আর এই পাঁকালো জমির উদ্দেশ্যে মানুষগুলো নিদারুণ গাল পাড়ে। কংক্রিটের মেঝেতে খড়ের পাতলা আস্তরণের ওপর ঘন সারি বেঁধে মানুষগুলো একটু গরম পাবার জন্য গা ঘেঁষাঘেঁষি করে শুয়ে থাকে। তাদের পোশাকগুলো থেকে অল্প অল্প ধোঁয়া ওঠে, কিন্তু শুকিয়ে যায় না। ফাঁকা জানালার কাঠামোগুলোয় আটকে নেওয়া চটের ছালাগুলোর ফাঁকে বৃষ্টির ছাঁট এসে পড়ে, আর মেঝে দিয়ে গড়িয়ে যায় জলের ধারা। ঢালাই টিনের ছাদটুকুর যেটুকু বাকি আছে, তার উপর বৃষ্টির চড়বড়ে শব্দ ওঠে, আর দরজার বিরাট ফাঁকগুলো দিয়ে বাতাস ঢোকে শীষ কেটে। সকালে এরা চা খায় ভেঙে নুয়ে পড়া একটা ব্যারাক ঘরে, যেটার মধ্যে রান্নার কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তারপর কাজে যায় সবাই। রাত্রির খাবার স্রেফ ডাল সেদ্ধ। দিনের পর দিন এই একই অসহ্য একঘেয়ে খাদ্য। আর দৈনিক বরাদ্দ কয়লার মতো কালো 1.5 পাউন্ড রুটি। শহর থেকে আর এর বেশি যোগান দেওয়া সম্ভব নয়। কার্যাধ্যক্ষ ভালেরিয়ান নিকোদিমোভিচ পাতস্কিন লম্বা রোগাটে বৃদ্ধ, 2 গাল তার ভেঙে পড়েছে। প্রধান মিস্ত্রি ভাকুলেনকো গাঁট্টাগোট্টা, মোটা নাক আর কর্কশ মুখের ভাব। এরা দুজন স্টেশন মাস্টারের বাড়িতে রয়েছে। স্টেশন শেখার প্রতিনিধির নাম খলিয়াভা। বেঁটে খাটো চটপটে এই লোকটির ছোট্ট ঘরখানায় তার সঙ্গে রয়েছে তোকারেভ। অবিচলিত ধৈর্যের সঙ্গে মানুষগুলো কষ্ট সহ্য করে চলেছে, আর রেললাইন পাতার জন্যে এই বাঁধটা দিনের পর দিন বনের মধ্যে ক্রমশই এগিয়ে চলেছে। কিছু লোক অবশ্য পালিয়ে গেছে। প্রথমে 9 জন, তার কয়েকদিন বাদেই আরো 5 জন। সবচেয়ে বড় দুর্ঘটনা প্রথম ঘটল যখন কাজ শুরু হবার 1 সপ্তাহ বাদে রাত্রির ট্রেনে রুটির সরবরাহ এসে পৌঁছালো না। তোকারেভকে জাগিয়ে তুলে দুবাভা খবরটা জানালো।
পার্টি গ্রুপের সম্পাদকটি বিছানার ধারে তার লোমশ পা দুটো ঝুলিয়ে বসে বগলের নিচে চুলকোতে লাগলো প্রাণপণে। হ্যাঁ, এইবার মজা জমবে, ঘোঁত ঘোঁত করে বলে সে তাড়াতাড়ি পোশাক পরতে লাগলো। খলিয়াভা তার ছোট ছোট পা দ্রুত চালিয়ে এসে ঘরে ঢুকলো। এক্ষুনি ছুটে গিয়ে বিশেষ বিভাগকে টেলিফোন করো, তাকে নির্দেশ দিয়ে তোকারেভ দুবাভার দিকে ফিরে বলল, রুটি সম্বন্ধে একটি কথাও কাউকে বলবে না, মনে থাকে যেন। রেলওয়ে টেলিফোন অপারেটরদের সঙ্গে পুরো আধ ঘন্টা চেঁচামেচি করার পর সর্বকর্মে অদম্য খলিয়াভা শেষ পর্যন্ত বিশেষ বিভাগের প্রধান সহকারী জুকরাইয়ের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হলো। এই সমস্ত সময়টুকু তার পাশে অধৈর্যের সঙ্গে ছটফট করেছে তোকারেভ। কি, রুটি গিয়ে পৌঁছয়নি? এখনই দেখছি এর জন্য কে দায়ী। টেলিফোনের তার বেয়ে আসা জুকরাইয়ের গলাটা ভয়ঙ্কর শোনালো। ক্রুদ্ধ তোকারেভ চেঁচিয়ে বলল, কাল লোকগুলোকে খেতে দেবো কি? অনেকক্ষণ চুপচাপ। বোঝা গেল জুকরাই একটা কিছু ব্যবস্থা করার কথা ভাবছে। শেষে বলল, আজ রাত্রি পেয়ে যাবে রুটি। আমি হিউগো লিথকে পাঠাচ্ছি গাড়িতে, ও রাস্তা জানে, সকালের মধ্যে রুটি পেয়ে যাবে তুমি। ভোরের দিকে সর্বাঙ্গে কাদা লেপা একটা গাড়ি রুটি বোঝাই বস্তা নিয়ে স্টেশনে এসে পৌঁছল। ক্লান্তভাবে নেমে এলো লিথকে। নিদ্রাহীন একটা রাত্রি শেষে তার মুখ বিবর্ণ আর শীর্ণ। রেললাইন পাতার কাজটা ক্রমশই বাড়তি রকমের বাধা বিপত্তির বিরুদ্ধে একটা লড়াই হয়ে দাঁড়াচ্ছে। রেলওয়ে ব্যবস্থাপনা বিভাগ জানালো, লাইন পাতার জন্য স্লিপারের কাঠ পাওয়া যাচ্ছে না। শহরের কর্তৃপক্ষ লাইন পাতার জায়গায় রেল লাইন আর ইঞ্জিন পাঠাবার কোনো উপায় বের করতে পারল না। ইঞ্জিনগুলোরও বেশ কিছু মেরামতির দরকার। প্রথম দলে যে শ্রমিকরা কাজে গিয়েছিল তাদের বদলি হিসেবে যাবার জন্যে আর কোনো শ্রমিকও পাওয়া যাচ্ছে না। প্রথম দলের শ্রমিকরা তাদের কাজের অংশ পুরো করেছে এবং এখন তারা এত ক্লান্ত যে তাদের আর আটকে রাখার কোনো প্রশ্নই ওঠে না। নেতৃস্থানীয় পার্টি সভ্যেরা এসে জড়ো হলো ভেঙে নুয়ে পড়া ব্যারাক ঘরটার নিচে। চিমনিহীন একটা পোলতের আলোয় ঘরটা আবছা রকম আলোকিত। এখানে তারা অবস্থা সম্বন্ধে আলোচনা করতে করতে অনেক রাত পর্যন্ত জেগে কাটালো। পরদিন সকালে তোকারেভ, দুবাভা আর ক্লাভিচেক শহরে এলো 6 জন লোক সঙ্গে নিয়ে ইঞ্জিনগুলো মেরামত করে নেবার জন্যে, যাতে রেলগুলো তাড়াতাড়ি পৌঁছাতে পারে। ক্লাভিচেকের পেশা রুটি তৈরি করা, তাকে পরিদর্শক হিসেবে রুটি সরবরাহ বিভাগে পাঠানো হলো। অন্যেরা রওনা হলো পুসচা বদিৎসার দিকে। এদিকে এই রেল লাইন পাতার জায়গায় সমস্তক্ষণ বৃষ্টি পড়েই চলল অবিরাম ধারায়। পাভেল কোরচাগিন কাদায় আটকে যাওয়া তার পাটা বেশ একটু জোরেই টানল। সঙ্গে সঙ্গে দারুণ একটা ঠান্ডার অনুভূতি তাকে জানিয়ে দিল ক্ষয়ে যাওয়া শুকতলাটা তার শেষ পর্যন্ত জুতো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কাজে আসার সময় থেকেই তার ছেঁড়া বুট জোড়াটা অত্যন্ত অস্বস্তির উৎস হয়ে আছে। কখনো শুকোয় না জুতোটা, আর ভেতরে ঢুকে যাওয়া কাদা প্যাচ প্যাচ করে হাঁটার সময়। এখন তো একটা শুকতলাই একেবারে ক্ষয়ে গেল। বরফ ঠান্ডা কাদা জমি তার নগ্ন পায়ের তলাটা যেন কেটে দিতে লাগল। শুকতলাটা কাদার মধ্য থেকে টেনে তুলে গভীর হতাশার সঙ্গে সেটার দিকে তাকিয়ে সে যে আর গাল পারবে না বলে প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করল। একটা খালি পা নিয়ে কাজ চালানো সম্ভব নয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে তাই সে বাড়ির বাইরের ব্যারাক ঘরটায় ফিরে এসে তোলা উনুনটার পাশে বসে পড়ল। কাদা লেপা পায়ের পট্টিটা খুলে নিয়ে আড়ষ্ঠ পাটিকে মেলে দিল উনুনের দিকে। রান্নাঘরের টেবিলটার ধারে রেল লাইনম্যানের বউ ওদার্কা বিট কাটতে ব্যস্ত ছিল। এখানকার রাঁধুনির সহকারী হিসাবে কাজ করে সে। বেশ লম্বা চওড়া স্ত্রীলোক, এখনো বয়স আছে তার। চওড়া কাঁধটা প্রায় পুরুষালী ধরনের, পিনোন্নত বুক আর গুরু নিতম্বিনী। বেশ জোরের সঙ্গে ছুরি চালাচ্ছে সে, আর সবজির টুকরোগুলো তার ক্ষিপ্র আঙ্গুলগুলোর নিচে পাহাড়ের মতো দ্রুত জমে উঠছে।
পাভেলের দিকে এক নজর তাকিয়ে ওদারকা তার উদ্দেশ্যে বিরক্তির সঙ্গে বলে উঠল, রাত্রের খাবার পাবার আশায় যদি এসে থাকো তাহলে একটু আগেই এসে গেছো হে ছেলে। কাজে ফাঁকি দিয়ে এভাবে কেটে পড়ার জন্য লজ্জা পাওয়া উচিত তোমার। পা সরিয়ে না উনুন থেকে, এটা রান্নাঘর, স্নানঘর নয়। ঠিক সেই সময় রাঁধুনি এসে পড়ল। অসময় রান্নাঘরে তার এই এসে পড়ার কারণটা ব্যাখ্যা করলো পাভেল। হতভাগা বুটটা আমার ছিঁড়ে খুঁড়ে গেছে একেবারে। বৃদ্ধ রাঁধুনি ছেঁড়া বুটটার দিকে তাকিয়ে দেখে মাথা নেড়ে ওদারকাকে দেখিয়ে বলল, ওর স্বামী হয়তো কিছু একটা ব্যবস্থা করতে পারবে। লোকটা একটু আধটু মুচিগিড়ি জানে, সেই ব্যবস্থা বরং করো, বলে ভয়ানক অসুবিধায় পড়বে, বুট ছাড়া চালাতে পারবে না। কথাটা শুনে ওদারকা পাভেলের দিকে আরেকবার তাকিয়ে দেখে বুঝল যে সে তার সম্বন্ধে বড্ড তাড়াতাড়ি রায় দিয়ে ফেলেছে। অনুতাপের সঙ্গে স্বীকার করল সে, আমি তোমাকে কাজে ফাঁকি দেনেওয়ালা বলে ধরে নিয়েছিলাম। পাভেল যে কিছু মনে করেনি সেইটে বোঝাবার জন্য সে হাসল। ওদারকা বিশেষজ্ঞের চোখ দিয়ে পরীক্ষা করে দেখল বুটটা। না, সেলাই করার চেষ্টা করে কোনো লাভ নেই, সিদ্ধান্ত করল সে। আচ্ছা, আমি যেটুকু করতে পারি সেটা বলছি। আমাদের বাড়িতে পুরনো একজোড়া গ্যালোস জুতো পরে রয়েছে, সেটা তোমাকে এনে দেব। তুমি সেটা বুটের ওপর পরে নিতে পারো, তাহলে আর পায়ে লাগবে না তোমার। এভাবে তো চলাফেরা করতে পারবে না, মারা পড়বে তাহলে। যে কোনো দিন বরফ পড়া শুরু হবে এখন। ওদারকা এবার গভীর সহানুভূতির সঙ্গে তার ছুরিটা নামিয়ে রেখে তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং অল্পক্ষণের মধ্যে উঁচু একজোড়া গ্যালোস জুতো আর খানিকটা মোটা কাপড়ের ফালি নিয়ে ফিরে এলো। এতক্ষণে পাভেলের পা শুকনো আর গরম হয়ে উঠেছে। মোটা কাপড়ে পা দুটো জড়িয়ে গ্যালোস জুতোর মধ্যে ঢুকিয়ে নিয়ে সে এর প্রতিদানে ওদারকার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল। তোকারেভ রাগে ছটফট করতে করতে ফিরে এলো শহর থেকে। খলিয়াভার ঘরে সে নেতৃত্বস্থানীয় কমিউনিস্টদের একটা আলোচনা বৈঠক ডেকে অপ্রিয় খবরটা শোনালো তাদের। গোটা পথ জুড়ে কেবল বাধা আর বাধা, যেখানেই যাও চাকা ঘুরছে বলে মনে হলেও সামনে দেখতে এগুচ্ছে না একটিও। ওই সাদা ইঁদুরগুলো সংখ্যায় বড় বেশি, আর মনে হচ্ছে আমাদের জীবন ভর ওরাও টিকে থাকবে। আমি বলে দিচ্ছি তোমাদের, অবস্থাটা খুব খারাপ ঠেকছে। আমাদের বদলি লোকদের আসার এখনো কোনো ব্যবস্থা করে ওঠা যায়নি, আর কতজন যে আসবে তাও কেউ জানে না। যে কোনো দিন বরফ পড়তে পারে, আর তার আগেই ওই জলো বাঁধার উপর দিয়ে লাইন পাতার কাজটা যেমন করে হোক শেষ করতেই হবে আমাদের, কারণ বরফে মাটি ঢেকে গেলে বড্ড দেরি হয়ে যাবে। অর্থাৎ শহরের লোকজন যারা সবকিছুর মধ্যে তালগোল বাঁধিয়ে ফেলছে, তাদের ওরা যতদিন সচকিত না করে তুলছে ততদিন ধরে এদিকে আমাদের কাজের গতি ডবল বাড়িয়ে দিতে হবে। রেল লাইনটা পাততেই হবে, এবং মরে গেলেও আমরা পাতবই লাইনটা। যদি না পারি তাহলে আমরা বলশেভিকই নই, ক্ষীণ প্রাণ জেলি মাছ কতগুলো। তোকারেভের ভাঙা গম্ভীর গলার স্বরে ইস্পাতের দৃঢ়তা, ঘন ভুরুর নিচে চোখ দুটোয় তার জেদ ভরা তেজ। আজ আমাদের নিজেদের মধ্যে আমরা একটা আলোচনা বৈঠক ডাকবো এবং পার্টি সভ্যদের সবাইকে ব্যাপারটা জানিয়ে দিয়ে আগামীকাল থেকেই সবাই কাজে লেগে যাব। যারা পার্টি সভ্য নয় তাদের আমরা সকালে ছেড়ে দেবো, বাকি কজন আমরা থাকবো। এটা হচ্ছে প্রাদেশিক কমিটির সিদ্ধান্ত। চার ভাঁজ করা একটা কাগজ পানক্রাতভের হাতে দিয়ে সে বলল। পানক্রাতভের কাঁধের ওপর দিয়ে ঝুঁকে দেখে পাভেল কোরচাগিন লেখাটা পড়ল। জরুরি অবস্থার দরুন কমসমলের প্রত্যেকটি সভ্যকে কাজে লেগে থাকতে হবে এবং জ্বালানি কাঠের প্রথম কিস্তিটা না পৌঁছানো পর্যন্ত কেউ ছাড় পাবে না। স্বাক্ষর রিতা উস্তিনোভিচ, প্রাদেশিক কমিটির সম্পাদকের পক্ষে। রান্নাঘরের নিচু ব্যারাকটা লোকে ভর্তি। সংকীর্ণ জায়গাটুকুর মধ্যে 120 জন মানুষের গাদাগাদি। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, টেবিলের ওপর উঠেছে, এমনকি কেউ কেউ তোলা উনুনটার উপরেও চেপে বসেছে। পানক্রাতভ মিটিং আরম্ভ করল। তারপরে তোকারেভ ছোট একটু বক্তৃতা দিয়ে যে ঘোষণাটা বলে তার বক্তব্য শেষ করলো, তার ফলটা হলো একটা বোমা ফেটে পড়ার মতো। কমিউনিস্ট আর কমসমল সভ্যেরা কেউ কাল কাজ ছেড়ে যেতে পারবে না। বৃদ্ধ মানুষটি তার এই ঘোষণাটা করার সময় এমন একটা ভঙ্গি করল যাতে এই সিদ্ধান্তের যে আর কোনো নড়চড় নেই সেটা স্পষ্ট হয়ে উঠল। এই গর্ত থেকে বেরিয়ে গিয়ে শহরে বাড়ি ফিরে যাওয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষা নির্মূল করে দিল তার এই কথা। ক্রুদ্ধ কতকগুলো গলার আওয়াজে কয়েক মুহূর্তের জন্য আর সব কিছু চাপা পড়ে গেল। নড়ে চড়ে ওঠা দেহগুলো
ক্ষীণ তেলের আলোর শিখাটিকে ভয়ঙ্কর রকম কাঁপিয়ে তুলল। আধা অন্ধকারে বেড়েই চলল গোলমাল। তারা ঘরে ফিরতে চায়। অত্যন্ত বিরক্তির সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলল যতদূর পারা যায় তারা কষ্ট সহ্য করেছে। কেউ কেউ চুপ করে শুনল খবরটা এবং একজন মাত্র পালিয়ে যাওয়ার কথা বলল। গোল্লায় যাক সব। এক কোণ থেকে কুৎসিত একরাশ গালাগালি ছেড়েছে বলে উঠল, এখানে আর আমি একদিনও থাকছি না। বাধ্যতামূলক এই কঠিন পরিশ্রম করা যেতে পারে বেআইনি অপরাধ কিছু করে থাকলে তার শাস্তি হিসাবে, কিন্তু আমরা কি করেছি? আমরা বোকা, তাই সহ্য করে এসেছি। 2 সপ্তাহ সয়েছি আমরা, খুব হয়েছে। এই সিদ্ধান্ত যারা করেছে তারা এগিয়ে এসে নিজেরা নামুক না কাজে। এমন কেউ কেউ হয়তো আছে যারা এই পচা কাদায় খোঁচাখুচি করে মরতে চায়, কিন্তু আমার তো এই একটাই মোটে জীবন। আমি চললাম কাল। গলাটা আসছিল ওকুনভের পেছন দিক থেকে। লোকটাকে দেখবার জন্যে একটা দেশলাই জ্বালল সে। দেশলাইয়ের আলোয় এক মুহূর্তের জন্য অন্ধকারের মধ্যে ফুটে উঠল বক্তার রাগে বিকৃত হাঁ করা মুখখানা। কিন্তু প্রাদেশিক খাদ্য বিভাগের কেরানির ছেলেটিকে চিনে নেবার জন্য ওকুনেভের পক্ষে সেই এক মুহূর্তই যথেষ্ট। দেখে রাখছো? হ্যাঁ, খিঁচি উঠল ছেলেটি। বেশ বেশ, আমি ভয় পাই নে, চোর নই আমি। দেশলাইয়ের কাঠিটা নিভে গেল। পানক্রাতভ উঠে শরীরটাকে টান করে দাঁড়ালো। একই ধরনের কথা? পার্টি কর্তব্যের সঙ্গে শাস্তিমূলক শ্রমের তুলনা করা সাহস কার? সামনের শাড়িগুলোর ওপর আতঙ্ক জাগানো চোখে তাকিয়ে নিয়ে সে বজ্রস্বরে বলে উঠল, না কমরেড, আমাদের শহরে ফিরে যাওয়া চলবে না। আমাদের কাজের জায়গা এখানেই। আমরা যদি এখন সরে পড়ি তাহলে শীতে জমে মারা যাবে লোকজন। যত তাড়াতাড়ি কাজটা শেষ করব আমরা, তত শিগগির বাড়ি ফিরতে পারবো। পেছন দিক থেকে ওই কাঁদুনে ছেলেটি যে পালিয়ে যাবার কথা বলছে, সেটা আমাদের আদর্শের সঙ্গে বা শৃঙ্খলার সঙ্গে খাপ খায় না। ডক মজুর পানক্রাতভ লম্বা বক্তৃতা করতে ভালোবাসে না সে, কিন্তু এই ছোট্ট বিবৃতিটুকুতেও বাধা দিল সেই একই ক্রুদ্ধ গলার স্বর। পার্টি সভ্য নয় যারা, তারা তো চলে যাবে নাকি? হ্যাঁ। ছোট ওভারকোট পরা একটি ছেলে কনুই দিয়ে ভিড় ঠেলে সামনে এলো। একটা কমসমল কার্ড বাদুড়ের মতো উড়ে ঘরটা পার হয়ে এসে পানক্রাতভের বুকের ওপর ঢুকে গিয়ে পড়লো টেবিলের ওপর। টেবিলের এক প্রান্তে ঠেকে রইল কার্ডখানা। এই নাও তোমার কার্ড। এক টুকরো কার্ডবোর্ডের জন্য আমি আমার শরীর খারাপ করে বসার ঝুঁকি নিতে চাই না। শেষ কথাগুলো তার ডুবে গেল ক্রুদ্ধ কতকগুলো গলার গর্জনে। যেটা ছুড়ে দিলে সেটাকে কি মনে করছো? বেঈমান, বেজম্মা! আরামে থাকার কথা ভেবে কমসমলে ঢুকেছিলে? ওই তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও ওকে। ছেড়ে দাও তো, একবার দেখে নি ছারপোকাটাকে। দলত্যাগী ছেলেটা মাথা নিচু করে বেরোবার দরজাটার দিকে এগিয়ে গেল। কুষ্ঠরোগীর সামনে লোকে যেমন সংকুচিত হয়ে আসে, তেমনি ভাবে সরে গিয়ে তাকে সবাই বেরিয়ে যাবার পথ করে দিল। তার পেছনে দরজাটা একটা ক্যাঁচকোঁচ শব্দ তুলে বন্ধ হয়ে গেল। ছুঁড়ে ফেলে দেওয়া সেই কমসমাল সভ্য কারখানা তুলে নিয়ে পানক্রাতভ সেটাকে তেলের আলোর শিখার ওপর ধরল। কার্ডবোর্ডের টুকরোটা জ্বলে উঠে পুড়ে যাবার সঙ্গে সঙ্গে দুমড়ে কুঁকড়ে যেতে লাগলো। ফোনের মধ্যে একটা গুলির শব্দ প্রতিধ্বনিত হলো। নুয়ে পড়া ব্যারাক ঘরটার দিক থেকে একজন ঘরসওয়ার ছুটে অদৃশ্য হয়ে গেল বনের অন্ধকারে। এক মুহূর্তে স্কুল বাড়ির আর ঘরটার মধ্য থেকে লোকজন দৌড়ে বেরিয়ে এলো। একজন আবিষ্কার করলো দরজার বাজুটার ফাঁকে এক টুকরো হালকা কাঠের তক্তা আটকানো। দেশলাইয়ের একটা কাঠি জ্বলে উঠল। অস্থির শিখাটাকে বাতাস থেকে আড়াল করে সবাই পড়ল। আঁচড় কেটে কেটে লেখা রয়েছে তার গায়ে, এখান থেকে সরে পড়ো, যেখান থেকে এসেছো সেইখানে ফিরে যাও। যদি না যাও তাহলে তোমাদের প্রত্যেকটি লোককে ধরে ধরে গুলি করে মারব। আগামীকাল রাত্রি পর্যন্ত তোমাদের চলে যাবার জন্য সময় দিলাম। আতামান চেসনক। চেসনক ওরলিকের দলের লোক।